এখন যে গল্পটি পড়ব সেটি খুব সুন্দর ছোট্ট একটি গল্প, দুই শিল্পীর গল্প। গল্প দুই শিল্পী, লেখক শ্রী ধীরেন্দ্রলাল ধর। দেবগিরির রাজা ভীমদেব দুজন শ্রেষ্ঠ শিল্পীর মধ্যে প্রতিযোগিতা বাঁধিয়ে দিলেন। পর্বত গাত্রে দুটি গুহা মন্দির তৈরি করা হয়েছে। প্রস্তর শিল্পীরা দীর্ঘ 2 বছর ধরে পাহাড়ের গা কেটে কেটে দুটি প্রশস্ত ঘর তৈরি করেছেন। একটি বৌদ্ধ চৈত্য, অপরটি শিব মন্দির। বৌদ্ধ চৈত্যর মধ্যে প্রকাণ্ড আধারে ডাগোবা প্রতিষ্ঠিত হয়েছে। শৈব মন্দিরে শিবলিঙ্গ স্থাপন হয়েছে। রাজা ভীমদেব নিজে শৈব হলেও তার প্রজাদের মধ্যে বহু বৌদ্ধ আছে। সেই জন্য রাজা দুই সম্প্রদায়কে তুষ্ট রাখার জন্য পাশাপাশি দুটি গুহা মন্দির নির্মাণ করিয়েছেন। মহা ধুমধাম করে দুটি মন্দিরের উদ্বোধন হয়েছে। কথা উঠেছে এবার মন্দিরের দেয়ালে রঙিন চিত্র অঙ্কিত হবে। দুজন শ্রেষ্ঠ শিল্পীকে রাজসভায় ডেকে রাজা বললেন, মন্দির গাত্রে রঙিন চিত্র আঁকতে হবে। সুদর্শন আঁকবেন শৈব গুহার চিত্র, অশোক দত্ত আঁকবেন বৌদ্ধ চৈত্যের চিত্র। রাজসভার বিচারে যার চিত্র অধিকতর চিত্তগ্রাহী হবে আমি তাকে সহস্র সুবর্ণ পুরস্কার দেব। তখনকার দিনে সুদর্শন ও অশোক দত্ত দেবগিরির দুজন শ্রেষ্ঠ শিল্পী বলে গণ্য হতেন। শুধু দেবগিরি কেন, পশ্চিম ভারতে তাদের সমকক্ষ শিল্পী তখন আর কেউ ছিলেন না। অশোক দত্ত ছিলেন বয়সে বড়, কিন্তু সেজন্য সুদর্শনের সঙ্গে প্রীতির সম্পর্ক গড়ে উঠতে কোনো বাধা হয়নি। রাজসভাতে এসেও দুজনে পাশাপাশি আসন গ্রহণ করেছিলেন। রাজার কথা শুনে দুজনে পরস্পরের মুখের পানে চেয়ে হাসলেন। তারপর অশোক দত্ত দাঁড়িয়ে উঠে বললেন, মহারাজ, আপনার কাছে আমার একটি বিনীত নিবেদন আছে। যদি পুরস্কার আমার প্রাপ্য হয় তাহলে সেই স্বর্ণ দিয়ে ডাগোবার শীর্ষ যেন সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়। সুবর্ণে আমার নিজের কোনো প্রয়োজন নেই। সুদর্শন তখনই দাঁড়িয়ে উঠে বললেন, মহারাজ, আমারও বিনীত নিবেদন এই যে পুরস্কার যদি আমার প্রাপ্য হয় তাহলে সেই স্বর্ণ দিয়ে মহাদেবের শীর্ষে যেন একটি সুবর্ণ মুকুট করে দেওয়া হয়। ভীমদেব বললেন, এজন্য তোমাদের পুরস্কারের মুদ্রার প্রয়োজন নেই। মহাদেবের সুবর্ণ মুকুট ও ডাগোবার চূড়া আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেব। পুরস্কারের সহস্র সুবর্ণ তোমাদেরই থাকবে। সভাসদেরা জয় জয়কার করে উঠল। পাশাপাশি দুটি গুহা মন্দির, চৈত্য গুহা ও শৈব গুহা। সুদর্শন ও অশোক দত্ত দুটি গুহায় বসল, সঙ্গে 3-4 জন করে শিষ্য। পাথরের দেয়ালে রঙিন ছবি ফুটে উঠবে। শিষ্যেরা প্রথমে দেয়ালের গায়ের পাথর সমতল করে নেয়, তারপর সেই পাথরের ওপর পাতলা করে প্রলেপ লাগায়। শিল্পীরা ভালো করে দেখে নেন কাজ ঠিক হয়েছে কিনা, সমতল হয়েছে কিনা। তারপর সাদা প্রলেপ লাগানো হয় তার ওপর। এবার শিল্পী লাল রেখা দিয়ে চিত্রের একটি রেখাচিত্র ফুটিয়ে তুললেন। সুদর্শন আঁকলেন শিবের বিবাহ। শিব দাঁড়িয়ে আছেন, হিমালয় গৌরীর একখানি হাত ধরে শিবের হাতে সমর্পণ করছেন। পিছনে দাঁড়িয়ে আছেন মেনকা। শিবের মুখে সহাস প্রসন্নতা, গৌরীর মুখে নববধূর লজ্জা। রেখাচিত্রটি সত্যিই অপূর্ব হলো। পুরো 7 দিন লাগলো সুদর্শনের এই রেখাচিত্রটি আঁকতে। এবার সুদর্শন আস্তে আস্তে নিজে হাতে এর ওপর রং লাগাবেন। ওদিকে অশোক দত্তেরও কাজ এগোচ্ছে। চৈত্য গুহার পাথরের দেয়ালকে যতটা সম্ভব মসৃণ করে তার ওপর পাতলা পলস্তারা লাগিয়ে লাল রঙের সরু রেখায় তিনি ফুটিয়ে তুলেছেন বুদ্ধের মার জয়ের চিত্র। সিদ্ধিলাভের শত্রু মার মানব কল্যাণব্রতী বুদ্ধকে ধ্যানকে ব্যর্থ করতে চায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য নিয়ে ধ্যানমগ্ন বুদ্ধকে সে আক্রমণ করেছে। ধ্যানমগ্ন বুদ্ধের চোখের সামনে ভেসে উঠছে মায়ের সজল দৃষ্টি, স্ত্রী ও পুত্রের ব্যাকুলতা। চারপাশ থেকে ঘিরে ধরেছে বাঘ, সাপ, অগ্নিশিখা, রাক্ষস ও পিশাচ। আকাঙ্ক্ষা, বিলাস, আত্মীয় পরিজনের মায়া, প্রাণের ভয় চারপাশ থেকে চেপে ধরেছে ধ্যানী বুদ্ধকে। গৌতমকে কিন্তু কিছুই টলাতে পারছে না, মুখে তার অটল প্রশান্তি। অশোক দত্ত রেখাচিত্র এঁকে চলেছেন। মানুষের জীবনে যত রকমের দুর্বলতা থাকতে পারে সবই ফুটে উঠছে তার এক একটি মূর্তির মুখে। 1 মিনিটে হবার পর দুই শিল্পী এবার নিজ নিজ চিত্রের ওপর রং লাগাতে বসলেন। সুদর্শনের কাজ তাড়াতাড়ি এগোয়, তার চিত্রে মূর্তি কম।
অশোক দত্তের কাজ অত তাড়াতাড়ি হয় না, তার চিত্রে বহু মূর্তি। 1 মাস পরে রাজা ভীমদেব এলেন শিল্পীদের কাজ দেখতে। পার্শ্বদেরাও এসেছিলেন। তখনও রঙের কাজ অনেক বাকি। সুদর্শন শিব পার্বতীর মূর্তি শেষ করেছেন, আশপাশ তখনও হয়নি। অশোক দত্ত বুদ্ধ ও মারের অনুগামীদের চিত্র শেষ করেছেন, তবু এখনও আরও অনেক মূর্তিতে রং দেওয়া বাকি। সবাই দেখে বললেন, অপূর্ব, এমন সুন্দর চিত্র অনেকদিন আমরা দেখিনি। 2 শিল্পী অমর হয়ে রইল এই পাহাড়ি গুহায়। ভীমদেব সভাসদদের মুখের পানে তাকিয়ে বললেন, দুজনকেই তো সমভাবে ভালো বললে হবে না, 2-এর মধ্যে তুলনা করে একটিকে ভালো বলতে হবে। এরা দুজনেই এই অঞ্চলের সেরা শিল্পী, একথা সবাই জানে, কিন্তু দুজনের মধ্যে কে ভালো তার নির্ণয় করতে হবে। পার্শ্বদেরা খানিকক্ষণ চুপ করে থাকেন। তারপর বৃদ্ধ মন্ত্রী বললেন, সুদর্শনের চেয়েও অশোক দত্ত কঠিন ছবি আঁকছেন। তার চিত্রে বৈচিত্র্যও বেশি, মূর্তিও বেশি। তিনি যতখানি এঁকেছেন, বাকিটুকুও যদি তেমনি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারেন, তাহলে তিনি সুদর্শনের চেয়ে ভালো, এই কথাই আমরা বলবো। সভাসদেরা এক বাক্যে সাড়া দিলেন, ঠিক ঠিক। রাজসভার কথা গোপন থাকে না, কথায় কথায় যথাসময় সেটা ঠিকই সুদর্শন ও অশোক দত্তের কানে পৌঁছল। অশোক দত্ত নতুন উদ্যমে শুরু করলেন ছবিতে রং দিতে। সুদর্শন কিন্তু ম্লান হয়ে পড়লেন, সব উৎসাহ বুঝি নিভে গেল। এত চেষ্টা করে ছবি আঁকার তিনি আর কোনো অর্থ খুঁজে পেলেন না। অশোক দত্তের কাজ দ্রুত এগিয়ে চলে, সুদর্শনের কাজ আর এগোয় না। ছবি আঁকতে তিনি আর প্রাণের সাড়া পান না। এদিকে অশোক দত্তের ছবি যত সম্পূর্ণ হতে থাকে, দর্শকেরা তত প্রশংসা করতে থাকে। সুদর্শনের নাম যেন শিল্প রসিকদের মন থেকে মুছে যাচ্ছে। তিনিও যে ছবি আঁকছেন একথা যেন আর কারও মনে থাকে না। সুদর্শন বড় বিষণ্ণ হয়ে পড়েন। পাহাড়ের কোল দিয়ে ছোট যে নদীটি বয়ে যাচ্ছে, সেই নদীর তীরে এসে তিনি বসে থাকেন। রাত্রি গভীর হয়। কোনো এক সময় ধীরে ধীরে উঠে যান নিজের ঘরে। জীবনে এমন ব্যর্থতা তার কোনো দিন আসেনি। দিন যায়। একদিন সন্ধ্যাবেলা সুদর্শনকে সেই নদী তীরে একা পেয়ে সোমনাথ বলল, গুরুদেব, আপনাকে একটা কথা বলবো। সোমনাথ সুদর্শনের প্রিয় শিষ্য। সুদর্শন বললেন, বলো। শিল্পী অশোক দত্তের খ্যাতি আপনার খ্যাতিকে ম্লান করে দিয়েছে। এই রাহুগ্রাস থেকে মুক্তি না পেলে আপনি একেবারে লুপ্ত হয়ে যাবেন। যে বেশি লোকের মনোরঞ্জন করতে পারবে, তার খ্যাতি বেশি হবেই। এ তো কারো অনুগ্রহের ব্যাপার নয়, দৈব ঘটনাও নয়। এ প্রতিভার প্রকাশ, সাধনার উৎকর্ষতা। একে মেনে নিতেই হবে। আপনার সঙ্গে বিতর্ক করার স্পর্ধা আমার নেই, কিন্তু শুধু সাধনা বা সততা দিয়েই চিরস্থায়ী মর্যাদা পাওয়া যায় না। চাণক্যের মতো রাজনীতিক ভারতে জন্মাননি, কিন্তু সে রাজনীতিকে প্রতিষ্ঠা করবার জন্য চাণক্য চন্দ্রগুপ্তকে কতগুলি যুদ্ধে নামিয়েছিলেন, সে কথা একবার চিন্তা করে দেখুন। অশোক অত বড় সম্রাট হয়েছিলেন, কিন্তু যুদ্ধে ভাইকে বধ করে সিংহাসনে বসেছিলেন বলেই না। তিনি অত সৎ কাজ করে ধর্মাশোক হতে পেরেছিলেন। মর্যাদার ক্ষেত্র আগে প্রস্তুত করতে হবে, তবে মর্যাদা লাভ করা যাবে এবং সে মর্যাদা স্থায়ী হবে। তুমি কি করতে বলো? এক রাজ্যে 2জন রাজা থাকা সম্ভব নয়। এক সভায় 2জন রাজকবি থাকে না। এক দেশে 2জন রাজশিল্পী থাকাও ঠিক নয়। তোমার কথাই হয়তো ঠিক, আমিও সেই কথা ভেবেছি। এই ছবিখানি শেষ করে এদেশ ছেড়ে চলে যাব। আমরা আমাদের দেশ ছেড়ে যাব কেন? অশোক দত্ত বিদেশি, বৌদ্ধ পর্যটকদের সঙ্গে এদেশে এসেছেন, তিনিই বিদায় হবেন। রাজশিল্পীর সম্মান ছেড়ে তিনি এদেশ ছেড়ে চলে যাবেন? রাজশিল্পীর সম্মান তার অদৃষ্টে কোনো দিনই জুটবে না। তুমি কি তার চিত্র নষ্ট করে দিতে চাও? না, আমি তাকে ধ্বংস করতে চাই। কি বলছো তুমি? একটা বিরাট প্রতিভাকে তুমি ধ্বংস করতে চাও? আমার গুরুর মর্যাদাকে আমি সুপ্রতিষ্ঠিত করতে চাই। শিল্পী সুদর্শন শিল্পী অশোক দত্তের চেয়ে কম নয়, কিন্তু অশোক দত্ত সুদর্শনের প্রতিভাকে চরম আঘাত দিতে চান। আমি অশোক দত্তকে সেই আঘাত ফিরিয়ে দিয়ে সুদর্শনের মর্যাদা রক্ষা করব। 2-একখানি চিত্রই কোনো শিল্পীর চরম বিকাশ নয়। আমার জীবনে আরও সুযোগ তো আসবে। ভবিষ্যতের কথা জানি না, বর্তমানের অমর্যাদা থেকে আমি আমার গুরুকে রক্ষা করব। বেশ তো, তোমার যদি ভালো কোনো পরিকল্পনা থাকে তো বলো। আমার পরিকল্পনা অশোক দত্তকে ধ্বংস করা, যেন আমার শিল্পাচার্যকে
আর কোনো দিন আর কোনো প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হতে না হয়। কি তোমার উদ্দেশ্য বলো তো? আমার উদ্দেশ্য আজ আমার মনেই থাক, কাল প্রত্যুষই আপনি সব জানতে পারবেন। কাল থেকে আপনি হবেন অপ্রতিদ্বন্দ্বী। দেবগিরিতে শিল্পাচার্য সুদর্শনের সমকক্ষ শিল্পী আর কেউ থাকবে না। তুমি কি অশোক দত্তকে হত্যা করবে নাকি? নিজের শিল্পী হয়ে একজন খ্যাতিমান শিল্পীকে হত্যা করার মতো নির্বোধ আমি নই। তবে এটুকু আপনি জেনে রাখুন, কাল প্রত্যুষে আপনি হবেন দেবগিরির অপ্রতিদ্বন্দ্বী শিল্পী। সুদর্শন অবাক হয়ে সোমনাথের মুখের পানে তাকালেন। সোমনাথ গুরুকে প্রণাম করে পাহাড়ের আড়ালে অদৃশ্য হয়ে গেল। অশোক দত্তের মন প্রসন্ন। রাজা ভীমদেবের পুরস্কার ঘোষণা তার মন চঞ্চল করে তুলেছিল। সুদর্শন খ্যাতিমান, কিন্তু বয়সে অনেক ছোট। শিল্পীর কাছে শিল্পের জন্য পরাজয় স্বীকার করার মধ্যে কোনো অপমান নেই। কিন্তু যে ছবি তিনি আঁকছেন তা যদি লোকের কাছে প্রশংসা না পায়, তাহলে শিল্পীর জীবনে তার চেয়ে বড় ক্ষোভ আর কিছু হতে পারে না। অশোক দত্তের মনে সে ভয় ছিল। ধর্মপ্রাণ নাগরিকেরা বুদ্ধের মার্জয়ের ছবি কি চোখে দেখবে সেই সম্পর্কে তার মনে একটি শঙ্কা ছিল। সেই শঙ্কা আজ অপনীত হয়েছে। অশোক দত্তের আজ আনন্দের দিন, পরিতৃপ্তির দিন। ছবিখানির কোথায় কিভাবে রং দেবে, কোন রংটি স্নিগ্ধ ও জোরালো হবে, সেই কথাই তিনি ভাবছিলেন। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ কিসের একটা শব্দে তিনি চমকে উঠলেন। ঘুম ভেঙে গেল। প্রদীপটি তখনও জ্বলছে। সেই আলোয় তিনি দেখলেন প্রদীপের সামনে একটি প্রকাণ্ড কেউটে সাপ ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে, কয়েক হাত মাত্র দূরে। উঠে ঘর থেকে বেরোবার মতো অবসর নেই। অশোক দত্তের সারা দেহ হিম হয়ে গেল। তিনি কি করবেন ভেবে পেলেন না। সাপটি ধীরে ধীরে এগিয়ে আসছে, ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। অশোক দত্ত ভয়ে কাঠ হয়ে গেলেন। মৃত্যু সামনে এসে দাঁড়িয়েছে। একটা দংশন, একটা তীব্র অনুভূতি, তারপরেই সব শেষ। দেহটাকে সামান্য একটু নাড়াতেও তিনি সাহস পান না। একটু নড়লেই এখনই সাপটি তাকে ছোবল মারবে। কেউটে সাপের ছোবল থেকে কেউ কোনোদিন রক্ষা পেয়েছে বলে তিনি জানেন না। স্তিমিত দ্বীপের আলোয় চোখ দুটি চিকচিক করছে। চোখ দুটি স্থিরভাবে তাকিয়ে আছে তার মুখের পানে। মাথা উঁচু করে একবার ভালো করে দেখে নিচ্ছে তাকে। এইবার বোধহয় ছোবল মারবে। অশোক দত্ত চোখ বুজলেন। মনে মনে স্মরণ করলেন, বুদ্ধং শরণং গচ্ছামি। কিন্তু ছোবল তো লাগলো না। একটা কোমল ঠান্ডা স্পর্শ লাগলো হাতে। হাতের উপর দিয়ে সাপটা ধীরে ধীরে উঠছে তার গায়ে। সাপটা উঠে এলো তার বুকের ওপর, কিন্তু বুকের ওপর থেকে তো নামলো না। অশোক দত্ত অপেক্ষা করেন। নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসে, কণ্ঠ শুকিয়ে যায়। মনে হয় সারা দেহ বুঝি পক্ষাঘাতে বিকল হয়ে গেছে। একটা কালকেউটে সাপ ছাড়া মনে আর কিচ্ছু থাকে না। সাপ, সাপ আর সাপ। বুকের ওপর সাপটা চেপে বসলো নাকি? অশোক দত্তের আর সহ্য হয় না। অতি সন্তর্পণে চোখ মেলেন। চোখ খুলে যা দেখলেন তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। সাপে কামড়ায়নি সত্য, কিন্তু এই যে তার চেয়েও অসহনীয়। সাপটি তার বুকের ওপর নিজেকে গুটিয়ে নিয়েছে, গোল পাকিয়ে মাথাটা নামিয়ে দিয়েছে পরম আয়াসে। সে ঘুমোবার জোগাড় করছে। অশোক দত্তের সারা দেহের মধ্য দিয়ে একটা শৈত্য প্রবাহ বয়ে গেল। পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। তিনি চেতনা হারিয়ে ফেললেন। সোমনাথের কথা সুদর্শনকে ভাবিয়ে তুলেছিল। সারাটা রাত তিনি ভালো ঘুমোতে পারেননি। অশোক দত্ত তার প্রতিদ্বন্দ্বী সত্য, কিন্তু তিনি একজন শ্রেষ্ঠ শিল্পী। শিল্পীর কাছে শিল্পীর পরাজয়ে তো গ্লানি নেই। অশোক দত্ত তার চেয়েও ভালো যদি এঁকে থাকেন, সেজন্য তার প্রতি জিজ্ঞাসা পোষণ করা উচিত নয়। শ্রেষ্ঠ শিল্পী বলেই অশোক দত্তের জীবন বিশেষ মূল্যবান। সোমনাথ তার সম্পর্কে কি করতে চায় কে জানে। কিন্তু সোমনাথ নিজে শিল্পী, বংশ পরম্পরায় শিল্পী। সে একজন শ্রেষ্ঠ শিল্পীর গায়ে হাত তুলবে কী করে? তাহলে সোমনাথের শিল্পবোধ নেই, সোমনাথ শিল্পী হতে পারবে না। অতি প্রত্যুষেই সুদর্শন শয্যা ত্যাগ করলেন। মনটি বড় চঞ্চল হয়ে উঠেছিল। অল্পক্ষণের মধ্যে প্রস্তুত হয়ে তিনি বেরিয়ে পড়লেন। তখনও নগরের পথে মানুষের সাড়া জাগেনি। সুপ্ত নগরীর জনবিরল রাজপথ দিয়ে দ্রুত পদে তিনি এসে পৌঁছলেন অশোক দত্তের গৃহে। অশোক দত্ত ভিক্ষু, শিল্পী, একক মানুষ, কোনো আড়ম্বর নেই। একা একখানি কুটিরে থাকেন। সামনে একটু খোলা জমি, বাগানের মতো। সুদর্শন দরজায় গিয়ে ধাক্কা দিলেন, ডাকলেন, শিল্পী। দরজা বন্ধ ছিল না, খুলে গেল।
ভিতরে ঢুকেই সুদর্শন চমকে উঠলেন। অশোক দত্ত মেজের ওপর শুয়ে আছেন। তার বুকের ওপর এক বিষধর সাপ মাথা তুলে তাকিয়ে আছে সুদর্শনের পানে। সুদর্শন মুহূর্তের জন্য বিমূঢ় হয়ে গেলেন। তারপরে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলেন, কিন্তু দরজার বাইরে আর তাকে আসতে হলো না। তার আগেই এক লাফে সাপটি এসে পড়ল তার গায়ের ওপর, ছোবল মারল তার পায়ে। অসাধারণ এক তীব্র অনুভূতি মাথা পর্যন্ত চঞ্চল করে তুলল। সুদর্শন আর্তনাদ করে সেখানেই পড়ে গেলেন। প্রতিবেশীরা ব্যাপারটা যখন জানল, তখন বেলা প্রথম প্রহর অতীত প্রায়। তার অনেক আগে সুদর্শনের মৃত্যু ঘটেছে। অনেক চেষ্টায় অশোক দত্তের চেতনা ফিরে এলো। সেই এক রাত্রেই তার মাথার সব চুল সাদা হয়ে গিয়েছিল, চোখ মুখের চেহারা একেবারে বদলে গিয়েছিল। তাকে দেখলে আর চেনা যায় না। যথারীতি সুস্থ হতে অশোক দত্তের কদিন সময় লাগলো। তারপর তিনি একদিন রাজসভায় এসে বললেন, মহারাজ, ছবি আর আমি আঁকব না, আপনি আমায় ক্ষমা করুন, ভগবান তথাগতের ইচ্ছে নয়। অশোক দত্ত দেবগিরি ছেড়ে চলে গেলেন। গুহা মন্দিরের ছবি দুখানি অসম্পূর্ণই রয়ে গেল। তবু এখনও যারা সে ছবির পানে তাকায় তারাই বলে, যা আছে তাই অপূর্ব।